তাহলে মাদ্রাসা কমিশন তার অফিসিয়াল ওয়েবসাইটে এসএলএসটি 9, 10 এবং 11, 12-এর জন্য এক্সাম ডেট দিয়েছে মার্চের 3 তারিখ। তার মানে দেখতে গেলে এখন থেকে তোমাদের হাতে কিন্তু প্রায় 40টা দিন রয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে বা কথা হচ্ছে এই 40টা দিন তোমরা কীভাবে প্রিপারেশানটা নেবে, মানে অ্যাকচুয়ালি তোমাদের রোডম্যাপটা ঠিক কীরকম হওয়া উচিত, তো সেটা নিয়ে ডিসকাশন করব। তার আগে বলে রাখি, যারা প্রাইমারি মাদ্রাসাতে প্রাইমারি এবং আপার প্রাইমারি এক্সাম দেবে, তোমাদের এক্সাম ডেট দেওয়া হয়েছে 28শে জানুয়ারি সকাল 10টা থেকে 12:30 পর্যন্ত ক্লাস 1 to 4 মানে প্রাইমারি যে টেট এক্সাম সেটি হবে, আর দুপুর 2:30 থেকে বিকেল 5টা পর্যন্ত আপার প্রাইমারির যে টেট মানে 5 to 8-এর যে টেট সেটা কিন্তু হবে। তো সময়টা খুবই কম, এমন ডেটে দিয়েছি এক্সামটা, তোমাদের হাতে সময় নেই। যারা আগে থেকে প্রিপারেশান নিয়ে রেখেছো তাদের ক্ষেত্রেই সুবিধা। তো এক্ষেত্রে কিন্তু প্রত্যেককেই 60% নাম্বার পেতে হবে। আর গ্যাজেটে যেরকম দেওয়া ছিল যে এই টেট এক্সামে পাস করার পর তোমাদের প্রাইমারি এবং আপার প্রাইমারি দুই ক্ষেত্রেই মেন এক্সাম হবে, সেই মেন এক্সাম এবং ইন্টারভিউর নাম্বার নিয়ে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তো মেন এক্সামের সিলেবাস এখনও অবধি দেওয়া হয়নি, হয়তো পরে সেটা আপডেট করে দেওয়া হবে। এরপরে বলি যে এসএলএসটি ক্যান্ডিডেট যাদের হাতে 40টা দিন রয়েছে তারা কীভাবে প্রিপারেশান নেবে। এক্ষেত্রে বলি যে তোমার সাবজেক্ট যাই হোক না কেন, হয় তুমি আগে থেকে প্রিপারেশান নিয়ে এখন এসেছো সেক্ষেত্রে তোমরা কী করবে, আর অনেকে আছে যারা এখন থেকে শুরু করবে, কারণ 40টা দিন কিন্তু কম নয়, সময়টা কিন্তু যথেষ্ট। তো এক্ষেত্রে বলি সবার প্রথম তোমার সাবজেক্টের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটিকে নেবে এবং তোমার সামনে ক্লাস 9, 10, 11, 12 এবং গ্র্যাজুয়েশনের যে বুকটি রয়েছে রাখবে। এরপর সিলেবাসের কোনো একটা টপিককে নেবে, সেই টপিকটা 9, 10, 11, 12 এবং গ্র্যাজুয়েশন যেখানে যেখানে পাবে সেখান থেকে কিন্তু পড়তে হবে। যারা আগে থেকে প্রিপারেশান নিচ্ছে তারা কিন্তু এইভাবেই প্রিপারেশান নিচ্ছে, এইভাবেই কিন্তু ভিডিওতে আমি আগে বলেছিলাম। তাদের ক্ষেত্রে জিনিসটা খুব সহজ, তারা কিন্তু এখন শুধু রিভিশন দেবে। আর যারা নতুন এখন শুরু করবে বলে ভাবছো, ডেসক্রিপটিভ পড়তে যাচ্ছ, সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনের বুকটাকে বাদ দিলেও দিতে পারো, কারণ টাইম নেই তাই বাদ দিতে বলছি। বাদ দেওয়াটা কিন্তু উচিত নয়, কিন্তু হাতে টাইম নেই। এক্ষেত্রে তোমার ওই টপিকটা 9, 10, 11, 12-এর মধ্যে যেখানে যেখানে পাবে, সব জায়গায় পাবে না, যেখানে যেখানে পাবে আগে কিন্তু পড়ে নিতে হবে। এক্ষেত্রে যেমন তোমার সাবজেক্ট যদি ফিজিক্যাল সায়েন্স হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের সিলেবাসে লাইট টপিক দেওয়া রয়েছে, হিট রয়েছে। তো সেই জিনিসটাকে দেখবে যে 9, 10, 11, 12 এবং গ্র্যাজুয়েশনের মধ্যে কোথায় কোথায় আছে, সেখান থেকে প্রিপারেশান নিলে। বা তোমার সাবজেক্ট যদি জিওগ্রাফি হয়ে থাকে সেক্ষেত্রে জিওটেকটনিক্স রয়েছে, মরফোলজি রয়েছে, ওশনোগ্রাফি রয়েছে। তো সেই টপিকগুলোকে তোমাদেরকে দেখতে হবে এই ক্লাসের যে বুকগুলি আছে সেখান থেকে। আর ওই যে বললাম যারা এখন শুরু করবে, আগে থেকে যারা শুরু করেছে তারা শুধু রিভিশন দেবে, আর যারা এখন থেকে শুরু করবে গ্র্যাজুয়েশনের বুকটিকে বাদ দিলেও দিতে পারো, তার কারণ অনেকটা চাপ বেড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু 9, 10 এবং 11, 12 বুকগুলি কিন্তু পড়াটা খুবই দরকার। এক্ষেত্রে অনেকে বলতে পারো যে স্যার আমি শুধু 9, 10 এক্সাম দেবো, সেক্ষেত্রে 11, 12-এর বুক কি পড়ার প্রয়োজন রয়েছে? এক্ষেত্রে বলি হ্যাঁ, পড়া কিন্তু খুব প্রয়োজন রয়েছে। তার কারণ কি, হয়তো তোমার মনে হতে পারে যে তুমি শুধু 9, 10-এর এক্সাম দেবে আর 9, 10-এর এক্সামের জন্য একটু কম পড়তে হয়, প্রশ্ন একটু সহজ হবে, আর 11, 12-এর জন্য প্রশ্ন একটু কঠিন হবে, অনেক ডেপথে পড়তে হবে। এমনটা কিন্তু কমিশনের ক্ষেত্রে নয়, মানে কমিশনের কাছে কিন্তু এরকম বিষয়টা নয়। তার কারণ আজ থেকে প্রায় 3 মাস আগে বা 4 মাস আগে আমি এই ভিডিওটা বানিয়েছিলাম। এই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কোনো একটা সাবজেক্ট মনে করো 9, 10-এ রয়েছে, 11, 12-এও রয়েছে, কমিশন ওই সাবজেক্টটার জন্য কোনো একটা এমসিকিউ বুককে চুজ করেছে প্রশ্ন বানাবে বলে। সেইখান থেকে কিন্তু 9, 10-এ প্রশ্ন দিয়েছে, সেখান থেকে কিন্তু 11, 12-এও প্রশ্ন দিয়েছে। তাহলে কমিশনের কাছে 9, 10-এর জন্য সহজ, 11, 12-এর জন্য কঠিন এমন কিন্তু কোনো ব্যাপার নেই। তারা একটা বুক থেকেই চুজ করবে এবং সেখান থেকে কিন্তু 9, 10, 11, 12 দুই ক্ষেত্রে কিন্তু প্রশ্ন দিয়ে দেবে। ডিটেলস আমি ভিডিওটা বানিয়েছি, দেখে নেবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো যাই হোক না কেন, ক্লাসের যে টেক্সট বুকগুলি রয়েছে সেগুলি কিন্তু তোমাদেরকে পড়তে হচ্ছে, একদম মাস্ট। এবার কথা হচ্ছে কিছু 11, 12-এর সাবজেক্ট রয়েছে, তাদের কিছু টপিক রয়েছে যেগুলো কিন্তু গ্র্যাজুয়েশনের বুকেই ভালোভাবে দেওয়া রয়েছে বা গ্র্যাজুয়েশনের বুকেই রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে গ্র্যাজুয়েশনের বুক পড়তেই হচ্ছে। তো এইভাবে টেক্সটটাকে কম সময়ের মধ্যে কমপ্লিট করে নেওয়ার পর তোমাদেরকে চলে যেতে হবে এমসিকিউ প্র্যাকটিসে। এইবার কথা হচ্ছে যে তোমরা এমসিকিউ কোথা থেকে প্র্যাকটিস করবে। দেখো, যদি তোমরা সঠিক জায়গা থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু এই এক্সামটিকে ক্র্যাক করা খুব সহজ হয়ে যাবে। কিন্তু এই সঠিক জায়গাটা খুঁজে বের করার জন্য একটি জিনিসের প্রয়োজন যেটি আমাদের কাছে নেই, সেটি হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন। প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন তো আছে মাদ্রাসা কমিশনে, কিন্তু সেগুলো ডেসক্রিপটিভ, কারণ এই প্রথম মাদ্রাসা কমিশন এমসিকিউতে এক্সামটা নিচ্ছে। তো স্বাভাবিক আমাদের কারো কাছে এমসিকিউ প্রশ্ন নেই। আর ডেসক্রিপটিভের প্রশ্ন এমসিকিউ প্রশ্নের মধ্যে কিন্তু অনেক ফারাক। ডেসক্রিপটিভ প্রশ্ন দেখে এমসিকিউ প্রশ্নে অ্যানালাইজ করা সম্ভব নয়
যে তারা কোথা থেকে প্রশ্ন দেবে। তো যাই হোক না কেন, আমাদের কাছে প্রশ্নপত্র নেই তাই বলে কি আমরা চুপচাপ বসে থাকবো? এমনটা তো নয়। আমার যা এক্সপিরিয়েন্স সেটা দিয়ে কিন্তু তোমাদেরকে আমি হেল্প করার চেষ্টা করছি যে কোথা থেকে এমসিকিউ প্র্যাকটিস করলে তোমরা কিন্তু কমন পেতে পারো। এক্ষেত্রে বলি, কোনো কমিশন বা কোনো বোর্ড যখন প্রশ্ন বানায় সেক্ষেত্রে তারা কয়েকটা জিনিস কিন্তু লক্ষ্য রাখে। সেটা হচ্ছে, কোনো একটা সাবজেক্টের কোনো একটা টপিকের উপর যখন তারা প্রশ্ন দেবে তারা কিন্তু আগে দেখে যে অন্যান্য বোর্ড বা অন্যান্য কমিশন, সেটা আমাদের রাজ্যের হতে পারে, অন্যান্য স্টেট হতে পারে বা সেন্ট্রালের হতে পারে, অন্যান্য বোর্ড বা অন্যান্য কমিশন সেই টপিক থেকে কোনো এক্সামে কোনো প্রশ্ন দিয়েছে কি না। মানে মাদ্রাসা কমিশনের কাছে কিন্তু সমস্ত এক্সামের প্রশ্নপত্র থাকে। তারা কিন্তু আগে দেখবে যে ওই টপিক থেকে কোনো বোর্ড বা কোনো কমিশন কোনো প্রশ্ন দিয়েছে কি না, সেখান থেকে তারা কিছু প্রশ্নকে দেবে। এটা হচ্ছে 1 নম্বর। আমি একটু পরে কিন্তু প্রমাণ দেখানোর চেষ্টা করব। আর দ্বিতীয়ত হচ্ছে, এমন কিছু প্রশ্ন দেবে যেগুলো ফ্রেশ, কোনো এক্সামে আজ অবধি আসেনি, কিন্তু সেই প্রশ্নগুলোকে ওরা কিন্তু কোনো স্ট্যান্ডার্ড এমসিকিউ বুক থেকেই তুলবে। যে কোনো এমসিকিউ বুক নয়, স্ট্যান্ডার্ড এমসিকিউ বুক থেকেই তুলবে। এক্ষেত্রে কিন্তু দুটো বিষয় মাথায় রাখতেই হচ্ছে। মাদ্রাসা কমিশন প্রথমবার এমসিকিউতে প্রশ্ন করলেও তারা যে কোনো এমসিকিউ বুক থেকে প্রশ্ন তুলবে এমনটা কিন্তু নয়। এটা হচ্ছে 1 নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে তারা কিন্তু কোনো একটা টপিক থেকে যেখান থেকে সেখান থেকে যাই তাই প্রশ্ন দেবে এমনও কিন্তু নয়। কারণ তারা আলটিমেট একটা কমিশন টেস্ট করবে একজন ক্যান্ডিডেট ওই সাবজেক্টে কতটা জানে, এবং তাদেরও মাথায় এটা রয়েছে যে একজন ক্যান্ডিডেটকে শিক্ষকতার চাকরি দেওয়া হবে। তার মানে কি, যেখান সেখান থেকে কিন্তু প্রশ্নটা তুলবে না আর যাই তাই প্রশ্ন তুলবে না। স্ট্যান্ডার্ড এমসিকিউ এবং প্রিভিয়াস ইয়ার্স থেকেই কিন্তু তারা প্রশ্ন তুলবে। আমি কেন এটা জোর দিয়ে বলছি, আমি তোমাদেরকে আগে ইতিহাসের ক্ষেত্রে আমি দেখিয়েছিলাম, ওই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যেটা আমি একটু আগে বললাম। আজকে আমি জিওগ্রাফির ক্ষেত্রে দেখাচ্ছি, তার কারণ জিওগ্রাফি সাবজেক্ট নিয়ে প্রচুর কমেন্ট, প্রচুর কোয়ারি এসে থাকে। দেখো, এক্ষেত্রে আমাদের কাছে তো মাদ্রাসার কোনো প্রশ্ন নেই এমসিকিউতে, কিন্তু লাস্ট স্কুল সার্ভিস কমিশন যে এক্সামটি নিয়েছিল সেখানে জিওগ্রাফির যে একটা টপিক একটু আগেই বললাম, ওশানোগ্রাফি মানে সমুদ্রবিদ্যা, সেখান থেকে 2টো বা 3টে এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছিল। যেমন, ভারত মহাসাগরের লবণতার হার কত? এর অ্যান্সার হচ্ছে 35%। আর দ্বিতীয়ত একটা প্রশ্ন দেওয়া হয়েছিল যে সমুদ্র পৃষ্ঠের জলের গড় উষ্ণতা কত? এর উত্তর হচ্ছে 26.7 ডিগ্রি সেন্টিগ্রেড বা প্রায় 27 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। এখন এই দুটো প্রশ্ন তুমি যে কোনো বুক থেকে, যারা জিওগ্রাফির ক্যান্ডিডেট যে কোনো বুক থেকে তারা পড়তে পারে, যে কোনো বুক থেকে কিন্তু এই উত্তর পেতে পারে। কিন্তু কিছু স্ট্যান্ডার্ড এমসিকিউ বুক আছে সেখান থেকে কিন্তু এই প্রশ্নগুলিকে নেওয়া হয়েছে। যেমন দেখো, এটা হচ্ছে এনসিইআরটির ক্লাস 11-এর জিওগ্রাফি বুক। এখানে কিন্তু এমসিকিউ ফর্মেটেও কিছু প্রশ্ন দেওয়া রয়েছে। এখানে পেজ নম্বরে 35 যদি চলে যাও, এখানে কোশ্চেন নাম্বার 9-এর দাগে দেওয়া রয়েছে। দেখো, হোয়াট ইজ দ্য এভারেজ স্যালিনিটি অফ ওশেন ওয়াটার? উত্তর কী দেওয়া রয়েছে? 35%। ওই একই বুকে 139 নম্বর যে পেজ রয়েছে সেখানে কিন্তু আরেকটি যে প্রশ্ন সেটি দেওয়া রয়েছে, হোয়াট ইজ দ্য এভারেজ টেম্পারেচার অফ দ্য ওশিয়ানিক সারফেস? অ্যান্সারে কী দেওয়া রয়েছে? 27 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এর আগের যে প্রশ্নটা বললাম এভারেজ স্যালিনিটি, সেটি কিন্তু এমসিকিউ ফর্মেটেও দেওয়া রয়েছে। এদিকে দেখতে পাচ্ছ 50-এর দাগের যে প্রশ্নপত্রটি। এছাড়াও এই যে প্রশ্নটি, দেখো এই প্রশ্নটি কিন্তু বিপিএসসি মানে বিহার পাবলিক সার্ভিস কমিশন, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে সিভিল সার্ভিস হয়, বিহারে যে সিভিল সার্ভিস হয় সেখানে 2011 সালে কিন্তু এই প্রশ্নটা দেওয়া হয়েছিল, দ্য এভারেজ স্যালিনিটি অফ ওয়াটার অফ অ্যারাবিয়ান সি ইজ। অ্যান্সার হচ্ছে কি 35 পিপিটি। তাহলে কি হচ্ছে, কোনো একটা টপিক, সেই টপিকের প্রিভিয়াস ইয়ার্সে অন্য একটা বোর্ড, বিহারের সিভিল সার্ভিস এক্সাম, অন্য একটা বোর্ড, অন্য একটা কমিশন, সেখানে যে প্রশ্ন এসেছে সেই প্রশ্নটা এসেছে। বা স্ট্যান্ডার্ড যে এমসিকিউ বুক, যেমন এই যে এনসিইআরটি, এদের যে এমসিকিউ ফরম্যাটের যে বুকগুলি হয় সেখান থেকে কিন্তু একটা প্রশ্ন তোলার সম্ভাবনা রয়েছে। তুলবেই এমন কিন্তু কোনো কথা নেই, কিন্তু আমাদের হাতে যেহেতু প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন নেই, আর যেহেতু কোনো কমিশন বা বোর্ডের এই ধরনের মেন্টালিটি থেকে থাকে, তাহলে আমাদেরকে সেটাই করতে হবে। তার মানে কি, আমাদেরকে ওই জায়গা থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু আমাদের কোশ্চেন কমন পাওয়ার চান্সটা কিন্তু অনেক বেড়ে যাবে। এবার দেখো, আমি এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টকে একটা ক্যাটাগরিতে ফেলে দিয়েছি, দিয়ে কিন্তু বললাম। যদি ইন্ডিভিজুয়ালি বলতে হয় তাহলে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আলাদা আলাদা হলেও হতে পারে। সব সাবজেক্টের ক্ষেত্রে একই রুলস যে খাটবে তা কিন্তু এমনটা নয়, কিন্তু বেশিরভাগ সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু এমনটাই ঘটতে চলেছে। এবারে কথা হচ্ছে, মাদ্রাসার তো এক্সাম হচ্ছে, তাহলে স্কুল সার্ভিস কমিশনের
গ্যাজেট এবং নোটিফিকেশান কবে আসতে পারে তার ইঙ্গিত বা আভাস কিছু আছে কি? এক্ষেত্রে বলি, লাস্ট যে মন্ত্রিসভার বৈঠক হয়েছে সেখানে কিন্তু এই ব্যাপারে কোনো ডিসকাশন হয়নি। মানে সেখান থেকেই তো সব কিছু বেরিয়ে আসবে। যদি হতো তাহলে কিন্তু এতদিনে খবর চলে আসতো। যেহেতু কোনো খবর আসেনি, তার মানে মন্ত্রিসভার বৈঠকে কিন্তু এসএলএসটি, স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি নিয়ে কোনো বৈঠক হয়নি। তবে একটা জিনিস কি, অনেক জিনিস যেগুলি কিন্তু হঠাৎই চলে আসে, যেমন করে মাদ্রাসার যখন গ্যাজেট এলো হঠাৎই এসেছিলো, কেউ জানতো না। নোটিফিকেশান এলো হঠাৎই এলো, এক্সাম ডেট সেটাও কিন্তু হঠাৎ। তো এরকমই হয়তো আমরা আশা রাখতে পারি যে হঠাৎ করেই মার্চ মাসটা কিন্তু ভাইটাল, মার্চ মাসে কিন্তু গ্যাজেট চলে আসার সম্ভাবনা রয়েছে। আর যদি কোনো প্রকারে মার্চ মাসে না হয় তাহলে কিন্তু জুলাইয়ের আগে কোনো প্রকার গ্যাজেট বা নোটিফিকেশান কিন্তু আসবে না। মার্চ মাসে যে নোটিফিকেশান আসবে এমনটা নয়, কিন্তু গ্যাজেটটা চলে আসার খুব সম্ভাবনা রয়েছে। তবে একটা কথা বলি যে স্কুল সার্ভিসের গ্যাজেটের থেকেও মেন ইম্পর্টেন্ট নোটিফিকেশান। তার কারণ গ্যাজেটে কী আসবে আমরা কিন্তু প্রত্যেকেই জানি, মাদ্রাসার যেরকম গ্যাজেট এসেছে ওরকমই আসবে, যে এখানে পিটি থাকবে না 9, 11, 12-এর জন্যে। পিটি থাকলেও থাকতে পারে, এটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন, তার ক্ষেত্রে যদি ক্যান্ডিডেট সংখ্যা বেশি হয় সে পিটি রাখতেও পারে। কিন্তু মেন এক্সাম যেটা হবে সেটা কিন্তু এমসিকিউতেই হচ্ছে, ওরকমই 90 নম্বরেরই হবে। আর মেন সাবজেক্ট আর ইন্টারভিউ নাম্বার নিয়েই কিন্তু ফাইনাল যে মেরিট লিস্ট সেটা হবে। তো বেসিক্যালি যেরকম মাদ্রাসা কমিশন দিয়েছে সেরকমই কিন্তু এরাও থাকবে প্রায়। তো এক্ষেত্রে নোটিফিকেশানটা খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক না কেন, এই সমস্ত বিষয় কিন্তু আমাদের হাতে নেই, আর কবে আসবে কিভাবে আসবে তা কিন্তু বলা পসিবল নয়। তবে একটা কথাই বলবো যে এই মুহূর্তে বিশেষ করে 2024-এ দাঁড়িয়ে কিন্তু শুধুমাত্র এসএলএসটির উপর ফোকাস করে বসে থাকাটা কোথাও একটু বকামি। তার কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমরা দেখেছো অনেকগুলি এক্সাম হবে, তার সঙ্গে সেন্ট্রালের রেলওয়ের কিন্তু নোটিফিকেশান আসা শুরু হয়ে গিয়েছে, অলরেডি এএলপির এসে গিয়েছে। তার সঙ্গে কয়েকদিনের মধ্যেই, মানে জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু রেলওয়ের গ্রুপ ডি, এনটিপিসি এসে যাবে। তো 2024-এ যেহেতু এতগুলি অপরচুনিটি আসছে, তো শুধু এসএলএসটির জন্য অপেক্ষা করাটা এই মুহূর্তে একটু বকামি হয়ে যাবে। তোমরা মার্চ মাসে মাদ্রাসা কমিশনের এক্সামটা দাও, এবং আমি বলবো প্রত্যেককে নেক্সট 2024-এ, এই 2024-এ যতগুলি এক্সাম হবে সেই দিকে কিন্তু ফোকাসটা দাও। তার কারণ অনেকগুলি অপরচুনিটি কিন্তু সামনে এসেছে বা আসতে চলেছে। তো আজকের ভিডিওতে এতটাই থাক। এরপরও যদি কারো কিছু জানবার থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো।